আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু, আহত 35 জন, হাসপাতালে ভর্তি, অনেকের অবস্থায় আশঙ্কাজনক। কোটা সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা, আজ 3:30 থেকে সারা বাংলাদেশ ব্লকেড। 4 দিনের সরকারি সফরে আজ বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রায় 20টি সমঝোতা স্মারক সই হতে পারে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে শাইখ সিরাজ সহ 22 জন এআইপি সমন্বয়ে ভূষিত, পাবেন সিআইপিদের মতোই সুবিধা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় 35 জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার বিকেল 5:15টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সৈয়দ অদিতের রিপোর্ট। বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বিকেল 5টার দিকে রথযাত্রাটি বের হয়। শহরে আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে 4 জনের মৃত্যু হয়। অপর একজনকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলোক, আতসী, নরেশ, রণজিতা। হাসপাতালে মারা যাওয়া একজন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। সৈয়দ অদিত, চ্যানেল আই। কোটা পদ্ধতি সংস্কার করে জাতীয় সংসদে আইন পাশের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, সরকারি চাকরি সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যৌক্তিক পর্যায়ে কোটা করতে হবে। আজ 3:30 থেকে সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্টে বিস্তারিত। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিকেল 3:45টায় রাজধানীর শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, তাঁতিবাজার, শেরেবাংলানগর সহ প্রতিটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। 4.5 ঘন্টার অবরোধে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। সব ধরনের কোটাই আমরা বাতিল চেয়ে শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য অল্প পরিমাণে রাখা, এটার পক্ষে আমরা। বিদ্যমান কোটা ব্যবস্থার সমস্যা হচ্ছে যে এটি আসলে যুগের সাথে এখন ফিজিবল না। প্রতিটি যোগ্য স্থানে মেধাবীদের সুযোগ দিয়ে দেশকে ডিজিটাল এবং স্মার্ট করার পক্ষে কাজ করুন। প্রকৃত মেধার মূল্যায়নের দাবি শিক্ষার্থীদের। 56% যদি একটা চাকরিতে কোটা থাকে, তার মানে সাধারণ শিক্ষার্থী পাচ্ছে 44%। তাহলে তো যাদেরকে সুবিধা বঞ্চিতদের সুবিধা দিতে গিয়ে আমরাই সুবিধা বঞ্চিত হয়ে যাচ্ছি। এটা তো একটা প্যারাডক্সের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবস্থান নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা যাব না। এটা অবশ্যই এক ধরনের মেধাবীদের সাথে প্রতারণা এবং মেধার সাথে প্রতারণা করা। 5 থেকে 10% থাকতে পারে, কিন্তু এটার জন্য আপনি 56% একটা কোটা আমাদের উপর চাপিয়ে দিতে পারেন। রাত 8টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেন। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন মেধাবীরা থাকবে? আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি,
সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। গত 5 জুন কোটার পরিপত্র বাতিলের রায় দেয় হাইকোর্ট। রায়ের পর থেকে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে এই আন্দোলন চলছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সরকারি সফরে আজ চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা সহ সফরে 20টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 11 জুলাই প্রধানমন্ত্রী চীন ত্যাগ করবেন এবং দুপুর 2টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে 2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ এই তিনে মিলে গোটা রাষ্ট্রকে কবজা করে ফেলেছে। সমাজ গবেষণা কেন্দ্রের ভার্চুয়াল আলোচনায় জ্যেষ্ঠ অর্থনীতিবিদেরা এই মন্তব্য করেছেন। রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় না হলে এই দুষ্টু চক্র থেকে অর্থনীতি এমনকি দেশ বাঁচানো যাবে না বলে মনে করছেন তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। ব্যাংকিং খাতের রাজনৈতিক অর্থনীতি নিয়ে সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দেশ ও দেশের বাইরে থাকা বরেণ্য অর্থনীতিবিদ ও সমাজচিন্তকরা। খেলাপি ঋণ ৯/৬ নীতির উদ্ভবের কারণ, ব্যাংক মার্জার এবং ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ধারকর্য, এই বিষয়গুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ এম আকাশ এবং বিরূপাক্ষ পাল। যে রাষ্ট্র যাদের দ্বারা দখলকৃত বা ক্যাপচার্ড হয়ে গেছে এবং যারা রাষ্ট্রের শাসক শ্রেণী, তারা হয়তো এই পলিসির সমর্থক। শাসক শ্রেণী এরাই হয়ে থাকেন, খেলাপি ঋণ গ্রহীতারা যেই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকেন, তাহলে ইচ্ছা থাকলেও রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ আদায়ের দায়িত্বে সক্রিয় রাখতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যারা আছেন তাদের মিনিটস গুলো বিদেশে যেভাবে আমরা তথ্য থাকে, তথ্যের প্রবাহ, এটা ফাঁস করতে হবে। তারা কি কথা বলেন, সেখানে তো ব্যক্তিগত কথা হয় না, এটা রাষ্ট্রীয় কথা। সম্প্রতি সাংবাদিকদের যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে, তার পিছনে কোনো যুক্তি নেই এবং সেখানে ফেডের যুক্তি দেওয়া হচ্ছে। ফেড বললেই ফেড হয়ে যাওয়া যায় না, ফেডের আরো কিছু গুণাবলী ভিতরে থাকতে হয়। এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় 3 আলোচকই ব্যাংক খাতের লুটপাটের জন্য রাজনীতির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন। A class of people have evolved who have not just captured the state but have become the state itself. যে it is reflection of একটা weak state capacity, একটা weak regulatory environment, একটা state capture দেখছি of a segment of a business elite, এবং একটা dominance of cronies and a high degree of rent seeking activities. Political realizationটা আনতে হবে যে কালকে থেকে ব্যাংকিং সেক্টর অ্যাবিউজ করা যাবে না। আসবে নাকি সেটা আমি জানি না। উইলফুল ডিফল্টার যারা লোনটাকে লুণ্ঠন করেছে, তাদের মধ্যে একটা বড় অংশকে আইনের আওতায় আনা হচ্ছে। সেই এক্সাম্পলটা, সেই ইয়েটা সেট করতে, ডেমনস্ট্রেশন এফেক্টের জন্য সেটা সেট করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামনের দিনে রাজনীতি বিষয়ে আলোচনার আয়োজন করবে 80-র দশকের প্রতিষ্ঠিত সমাজ গবেষণা কেন্দ্র। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 22 জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিল সরকার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয়। দেওয়া হয় কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র। 4 দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব
শাইখ সিরাজকে দেওয়া হয় এই সম্মাননা। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমি একটি কথা না বললেই পারি না, প্রধানমন্ত্রীর কথা। উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, যে খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, নিবন্ধিত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। যোগ্যতা বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান অতিথিরা। এর কারণ কি, ওই যে ছাদ কৃষি কথা বললেন, আজকে ঢাকা শহরে দেখেন কম ছাদ দেখি যে ছাদ বাগান নাই। তো এই যে মানুষগুলো ছাদ বাগান করতেছে, এই যে অনুপ্রেরণাগুলো পাচ্ছে, নিশ্চয়ই এই সমস্ত কৃষক প্রেমিক যারা বিজ্ঞানী আছেন বা যারা এই উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন তারা। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভাগ ভর্তুকি দিচ্ছেন। অভিব্যক্তি প্রকাশ করেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষকরা যে যুগ যুগ ধরে লাঞ্ছিত নিষ্পেষিত হতো, সেখান থেকে আজ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করা হলো। আমি অত্যন্ত খুশি হয়েছি। এআইপি সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই সুবিধা পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল ভারত। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজায় একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় 16 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 38,153 জনে। হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে নিহত এই কর্মকর্তা 601 নং ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানি কমান্ডার ছিলেন। তবে এর আগে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন হামাস নিয়ন্ত্রিত সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল গুসেইন। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে কিছু শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া লক্ষ্য অর্জন হওয়ার আগ পর্যন্ত গাজায় হামলা চালানোর ফের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছে পাল্টাপাল্টি শর্ত আর অব্যাহত হামলায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আরও বিলম্বিত হতে পারে। এবারে কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। 3 মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ ও খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে। প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে আগাম জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে ফেলা হবে 34 লাখ জিও ব্যাগ। এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারা। এবারে খেলার খবর।